ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া ক্লাসগুলো ঠিকঠাক করছো। তো দেখো, এর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো অবস্থানে তড়িৎ বিভব নির্ণয় করেছিলাম, আর তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে পারস্পরিক সম্পর্ক দুটো ক্ষেত্রে আমরা নির্ণয় করেছিলাম, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে আর একটা অসম তড়িৎ ক্ষেত্রে। আর করেছিলাম যে কোনো গোলীয় আহিত পরিবাহীর দরুন তার পৃষ্ঠে বিভব ক্ষেত্র প্রাবল্য কত হবে, সেই রিলেটেড দুটো গ্রাফ, খুব মোস্ট ইম্পর্টেন্ট দুটো গ্রাফ অঙ্কন করেছিলাম। এই রিলেটেড পূর্বে পড়ানো হয়েছিল। আজকে আমরা শুরু করব এই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। দেখো জিনিসটা কি, একটি মাত্র টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তড়িৎ স্থিতিশক্তি, এটাকে বলছি ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। তড়িৎ স্থিতিশক্তি বিষয়টা কি ভালো করে দেখো। প্রথমে আমরা কোন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, ধরে নাও এই যে সাদা বোর্ডটা রয়েছে, এখানে কোনো এখন চার্জ নেই, যার দরুন এখানে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড নেই। এখন যদি কোনো একটা চার্জ Q1 কে এই পয়েন্টে রাখা হয়, ধরে নাও এ বিন্দুতে রাখা হয়, তার দরুন কি হবে, তার চারপাশে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয়ে যাবে। এবার অপর একটা আধানকে যদি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে হয়, তবে হয় তড়িৎ বলের বিরুদ্ধে কিংবা তড়িৎ বলের দ্বারা কিছু পরিমাণ কাজ করতে হবে। সেই কাজটাই কি হবে, ওই আধান সংস্থায় কি হবে, পোটেনশিয়াল এনার্জি হিসাবে সঞ্চিত হবে। এইরকম অপর একটা আধান, ধরে নাও এখানে আমি বি বিন্দুতে Q2 একটা আধান নিয়ে আসলাম, যার দরুন কি হবে যে এর মধ্যে একটা এখানে কি হবে, কিছু পরিমাণ কাজ করতে হবে। সেই কাজটা তড়িৎ স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। এবার কথা হলো, সেই তড়িৎ স্থিতিশক্তিটা কার মধ্যে সঞ্চিত হবে, Q2 আধানের মধ্যে না Q1 আধানের মধ্যে সঞ্চিত হবে। এখন যদি বলা হয় যে Q2 আধানকে নিয়ে এসি, তার মানে Q2 আধানে সঞ্চিত, যদি এরকম ভাবি যে Q2 আধানটাকে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে নিয়ে আসলাম, এখন যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে, Q2 আধানটা দূরে সরে যাবে, তার মানে ওই কার্য আবার কি হয়ে যাবে, খরচ হবে। তার মানে Q2 আধানে সঞ্চিত শক্তিটা ছিল, এরকম যদি মনে করো। কিংবা যদি এখন যদি এরকম করতাম যে Q1 আধানকে যদি ছেড়ে দেওয়া হতো, তবে Q1 আধানও কি হতো, ওই বিকর্ষণ বলের বিরুদ্ধে হয়তো দূরে সরে যেত। তাহলে যেমন আমি উদাহরণ হিসাবে বলি যে কোনো একটা স্প্রিং, এই স্প্রিংটা সাধারণ অবস্থায় এইভাবে রয়েছে। এখন স্প্রিং এর এটা এ পয়েন্ট, বোঝো জিনিসটা, এটা হচ্ছে বি পয়েন্ট। এখন এ পয়েন্টকে আমি ধরে রেখে বি পয়েন্টটাকে যদি এইভাবে সংকুচিত করি, কম্প্রেস করি, এবার যদি ছেড়ে দেওয়া হয় তবে কি হবে না, যদি সংকুচিত করি তাহলে স্প্রিং একটা কি হবে, পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হবে। এবার ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে, বি পয়েন্টটা দূরে সরে যাবে, অর্থাৎ ওই কার্য ব্যয় হবে। এখন যদি বি পয়েন্টটাকে স্থির রেখে যদি এ পয়েন্টটাকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে কি হতো, এ পয়েন্টটা দূরে সরে যেত। তার মানে পার্টিকুলার এরকমও বলতে পারবো না যে বি এর মধ্যে সঞ্চিত শক্তি আছে কিংবা এর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি আছে। স্থিতিশক্তিটা সঞ্চিত আছে সিস্টেমটার মধ্যে, সংস্থাটার মধ্যে। ঠিক তেমনি এই যে Q1 Q2 এই আধান দুটোর ক্ষেত্রে আমি এখন বলতে পারবো না যে সঞ্চিত শক্তিটা Q2 এ আছে কিংবা Q1 এ আছে। কার মধ্যে সঞ্চিত শক্তি বলবো, সংস্থার মধ্যে বা সিস্টেমের মধ্যে। যেমন উদাহরণ হিসাবে যদি বলি, কোনো একটা ফ্যামিলির মধ্যে যদি আমাদের ফ্যামিলিতে 4 জন ব্যক্তি থাকে, এবার কোনো ফ্যামিলি যদি কোনো একজন ব্যক্তি যদি রোজগার করে কিছু টাকা নিয়ে আসে, ওই টাকাটা কি হয়,
আমরা ফ্যামিলির যে কোনো ব্যক্তি খরচ করতে পারি। তো তার মানে ওই এনার্জিটা কেবলমাত্র না, ওই টাকাটা ওই ব্যক্তি খরচ করবে এরকম কোনো ব্যাপার নেই। যেহেতু একটা সংস্থা আছে, সংযুক্ত ফ্যামিলি আছে, ফ্যামিলির যে কোনো মেম্বারই খরচ করতে পারে, তার মানে ওই টাকাটা সবার উপার্জন, খরচ যে কেউ করতে পারে। ঠিক তেমনি এই দুটো চার্জের ক্ষেত্রে যে এনার্জিটা সঞ্চিত হলো সেটা হচ্ছে সিস্টেমের এনার্জি। কোনো পার্টিকুলার Q1 চার্জেরও বলতে পারবো না, Q2 চার্জেরও বলতে পারবো না, কার বলবো? সংস্থা বা সিস্টেমের এনার্জি। অপর একটা চার্জকে যদি এখন এই পয়েন্টে যদি নিয়ে আসা হয় Q3 চার্জকে, তাহলে কি করতে হবে? আবার এই চার্জের এখান থেকে এর জন্য একটা পোটেনশিয়াল এনার্জি, না এর জন্য এই চার্জের জন্য কাজ করতে হবে, সঞ্চিত থাকতে হবে। আবার এদের এই চার্জের জন্য কাজ করতে হবে, আবার এদের মিউচুয়াল ফোর্সের জন্য কাজ করতে হবে। এখন কিন্তু সমস্ত কথা বলছি আমি কোনো প্রথমে এক্সটার্নাল ফিল্ড তৈরি করে চার্জ নিয়ে আসি না, এর দরুন তৈরি হয়েছে, তার মানে তখন এর দরুন প্রত্যেকটা দরুন আবার কি করতে হবে? আমাকে কাজ বের করতে হবে। অপর একটা চার্জকে এখানে যদি Q4 চার্জকে নিয়ে আসা হয়, তাহলে এর দরুন একটা কাজ করতে হবে, এর দরুন একটা কাজ করতে হবে, এর দরুন একটা কাজ করতে হবে, মিউচুয়ালের দরুন একটা কাজ করতে হবে। এইভাবে অসংখ্য তড়িৎ আধানকে যদি অসীম দূরত্ব থেকে একটা নির্দিষ্ট অবস্থানে নিয়ে আসা হয়, তবে কিছু পরিমাণ কাজ করতে হয়। সেই কাজটাকেই বলা হয় তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ কতকগুলি আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এনে একটা সংস্থা গঠন করতে যে পরিমাণ কাজ করতে হয়, সেই কাজটাকে বলা হয় তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। এবার এই তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি আমরা বের করব, যে কোনো ভাবে আমরা বের করতে পারি। যে কোনো ভাবে বের করতে পারি। ধরে নাও যে এখানে কোনো একটা এ পয়েন্টে Q1 একটা চার্জ রয়েছে, এখানে তার চারপাশে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয়েছে। অপর একটা আধানকে অসীম দূরত্ব থেকে বি পয়েন্টে ধরে নাও নিয়ে আসে, অপর একটা চার্জ Q2 কে নিয়ে আসে। এখন Q1 আর Q2 এর মধ্যে ডিসটেন্স হচ্ছে r রয়েছে। তাহলে তড়িৎ প্রথমে আমরা যদি এই Q2 চার্জটা নেই, আমি বিভিন্ন ভাবে এই পোটেনশিয়াল এনার্জিটা ক্যালকুলেট করতে পারবো। প্রথমে যে মেথডটা তোমাদের বইয়ে দেওয়া আছে ওটাই করছি। ধরে নাও এই Q1 চার্জের দরুন এই বি পয়েন্টে একটা পোটেনশিয়াল তৈরি হয়েছে। তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল আমরা জানি যে 1 ফ্রি স্পেসে যদি হয় 1/4πε0 Q/r। Q কার জন্য তৈরি হয়েছে? Q1 এর জন্য, তাই Q1/r। পোটেনশিয়াল জেনেছিলাম যে সব সময় এই কনসেপ্টটা খেয়াল রাখবে যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুতে পোটেনশিয়াল বা বিভব। কিন্তু যদি বলি কিউ পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি, নট পোটেনশিয়াল, অর্থাৎ স্থিতি শক্তি বলবো যখন কোনো একটা চার্জ হবে। তো এবার এখন অপর একটা চার্জ Q2 কে যদি আর ডিসটেন্সে অসীম দূরত্ব থেকে আনা হয়, তবে কৃতকার্য W সমান কি হবে? যে বি বিন্দুতে একটা বিভব VB ইনটু চার্জ কত? Q2। তাহলে এই এবার VB এর ভ্যালুটা কত? যে 1/4πε0 Q1/r, তার মানে কি হয়ে যাবে? Q1 Q2/r। এটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি, যেটাকে ইউ দ্বারা ডিনোট করা হয়। এরকম যে একটা চার্জের জন্য আমি করলাম, এরকম অসংখ্য চার্জ যদি নিয়ে আসা হয় তার দরুন কি হবে? সংস্থার একটা পোটেনশিয়াল এনার্জি একটা কাজ করতে হবে, সেটা সেই কাজটা সংস্থাতে পোটেনশিয়াল এনার্জিতে হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে যে কোনো দুটো আধানের মধ্যে কাজটা বের করতে হবে, সেই কাজটা হবে আমাদের কি? সেই সংস্থায় টোটাল কাজটা হবে সেই সংস্থায় সঞ্চিত পোটেনশিয়াল এনার্জি বা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি বলতে পারবো। এবার পোটেনশিয়াল এনার্জি যেহেতু একটা এনার্জি শক্তি, তাই এর এসআই একক হবে জুল, সিজিএস একক হবে আর। এবার অসংখ্য আধান সংস্থার জন্য যদি করতে হয়, প্রত্যেক
প্রতি দুটি বিন্দু আধানের জন্য কাজ আমরা বের করে নেব, দিয়ে তাদের বীজগাণিতিক যোগফল, যেহেতু এনার্জি একটা স্কেলার কোয়ান্টিটি, বীজগাণিতিক যোগফল নিলেই আমরা টোটাল সংস্থার জন্য কৃতকার্য বের করতে পারবো। এটা একটা প্রসেস বললাম। দ্বিতীয় প্রসেস এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। ধরে নাও এই যে এই চার্জটা, এখন ধরে নাও দ্বিতীয় প্রসেসটা আমি দেখাচ্ছি, যে আবারও একটাই কথা বলছি যে কোনো সাদা বোর্ড রয়েছে, কোনো ফিল্ড নেই এখানে, তার জন্য এখন কোনো একটা চার্জ এ পয়েন্টে Q1 কে রাখলাম, কত কাজ করতে হলো? 0, কোনো কাজ করতে হয়নি। এবার অপর একটা আধানকে যদি অসীম দূরত্ব থেকে যদি এইদিকে নিয়ে আসা হয়, ধরে নাও Q2 চার্জকে এখানে নিয়ে আসা, তো নিয়ে আসা হয় যে এ পয়েন্ট থেকে আর ডিসটেন্সে নিয়ে আসা, তখন এখন একটা কাজ করতে হবে। তাহলে Q1 কি করবে? এর উপরে একটা ফোর্স দেবে। সেই ফোর্স এর সমান আমরা জানি 1/p স্পেসে হলে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই I স্কয়ার, যেটা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স যেটা দিয়ে শুরু হয়েছিল, কুলম্বীয় ফোর্স। এখন একে যদি এইভাবে যদি কিছু একটা ডিসটেন্স সরানো হয়, আমি ধরলাম ক্ষুদ্র ডিসটেন্স dr সরানো হলো, ক্ষুদ্র একটা ডিসটেন্স dr সরানো হলো, তাহলে ক্ষুদ্র একটা কাজ করতে হবে, সেটা হলো dw। তাহলে কৃতকার্য সমান আমরা জানি যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট dr, এটাই তো লিখতে পারবো। এখন এটাকে লিখতে পারবো যে f dr cos of থিটা। এবার থিটা দেখো তো, ফোর্সটা যদি এই বরাবর কাজ করে, এই দিকে যদি ফোর্সের ডিরেকশন হয়, আর এই চার্জের এই যে সরণের ডিরেকশনটা যদি এই দিকে হয়, তাহলে এদের মধ্যে কত অ্যাঙ্গেল তৈরি করবে? 180 ডিগ্রি। তখন আমাদের এই ভ্যালুটা হয়ে গেল -f dr, তাই তো? ক্ষুদ্র চার্জকে আনার জন্য ক্ষুদ্র কৃতকার্য। এখন আমি যদি বলি যে না ক্ষুদ্র ডিসটেন্স আনার জন্য ক্ষুদ্র কৃতকার্য, এখন যদি ইনফাইনাইট থেকে আর ডিসটেন্সে কোন একটা চার্জকে নিয়ে আসা হয়, তাহলে টোটাল ওয়ার্ক ডান, তখন আমাদের কি করতে হবে? dr এর জন্য, প্রতি dr এর জন্য কৃতকার্য বের করতে হবে, দিয়ে আমাদের তাদেরকে সাম করতে হবে, অ্যাড করতে হবে। সেই অ্যাডের প্রসেসটা কি? ইন্টিগ্রেশন। dw ইন্টিগ্রেশন কি হয়? w, যেমন dx এর x, তাহলে আমাদের মাইনাস কি থাকবে? f dr, তাই তো? এবার কোথা থেকে কোথায় আনছি? ইনফাইনাইট থেকে আর ডিসটেন্সে নিয়ে আসছি। এবারে দেখো ক্যালকুলেশনটা, মাইনাস f এর ভ্যালুটা কত? f এর ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই I স্কয়ার ইনটু কি থাকলো? dr, লিমিটটা কত? ইনফাইনাইট থেকে আর ডিসটেন্সে নিয়ে আসছি। এবারে দেখো মাইনাস বের করে নিলাম, 1/4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট বের করে নিলাম, Q1 কনস্ট্যান্ট, Q2 কনস্ট্যান্ট বের করে নিলাম। তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে থাকলো কি? dr বাই I স্কয়ার। এবারে এই ইন্টিগ্রেশনটা আমি করছি, উপরে একটু দেখো। তাহলে টোটাল ওয়ার্ক ডান W সমান কি হয়ে যাবে? -1/4 পাই এপসাইলন Q1 Q2। ইন্টিগ্রেশনের এই যে dr বাই r, ইন্টিগ্রেশন কি হবে? যে r টু দা পাওয়ার 2 - 1, যে -2 + 1 -2 + 1 n + 1 বাই n - 1 না n + 1। তাহলে এবার ইন্টিগ্রেশন খতম হয়ে গেছে, তাই ইন্টিগ্রেশন নোটেশন আমাদের উঠে গেল। তাহলে কোথায়? ইনফাইনাইট থেকে আর ডিসটেন্সে নিয়ে এসেছি। এবারে দেখো -1/4 পাই এপসাইলন নট Q1 Q2 কি হচ্ছে? যে এখানে মাইনাস একটা থাকবে পড়ে, এটা কি হয়ে যাবে? 1/r হয়ে যাবে, ইনফিনিটি টু r। এবারে দেখো আমি যদি এই মাইনাসটাকে এখানে নিয়ে চলে আসি, এই মাইনাস আর এই মাইনাস দিয়ে কি হয়ে যাবে? প্লাস। তাহলে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট হলো তো? এবারে দেখো 1/r এর লিমিট বসাবো। প্রথমে লিমিট কি? আপার লিমিট, r এর জায়গায় r মাইনাস, এটা তো আমি নিয়ে চলে এসেছি এখানে, এটা থাকবে না, মাইনাস কি হবে? 1/∞। এবারে দেখো যে এখানে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট থাকলো। এবার 1/r এর সঙ্গে গুণ হয়ে গেল 1/r। এবার এটা কি? দেখো 1 কে যদি ইনফাইনাইট দিয়ে ভাগ করা হয়, তাহলে কি পাওয়া যাবে?
জিরো। তার মানে কি রেজাল্ট একই চলে আসলো যে পোটেনশিয়াল এনার্জি ইউ সমান কত হয়ে গেল যে 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r। তার মানে এইভাবেও আমরা পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে পারি। এখন যদি এটা কি কোন ইউনিটে করছি, এটা সিজিএস ইউনিটে করছি। এখন যদি না এসআই ইউনিটে, এবার এটা যদি সিজিএস ইউনিটে করি তাহলে কি হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট এর জায়গাতে 1 হয়ে যাবে, তখন কি হয়ে যাবে q1 q2 বাই r। সেটা হচ্ছে পোটেনশিয়াল। যখন q1 বাই r তখন পোটেনশিয়াল, যখন q1 q2 বাই r তখন পোটেনশিয়াল এনার্জি। কোন একটা চার্জকে যখন আনা হবে তখন পোটেনশিয়াল এনার্জি, যখন ইউনিট চার্জকে আনা হবে তখন পোটেনশিয়াল। তো জায়গাগুলো করে নাও একটু। এখন দেখব যে পোটেনশিয়াল, তাহলে আমরা অসংখ্য চার্জকে যদি আনি তাহলে এইভাবে লিখতে হবে টোটাল ওয়ার্ক ডান অসংখ্য চার্জ আনার জন্য। কনস্ট্যান্টটা কি হবে 1/4 পাই এপসাইলন নট সাম অফ কি লিখব যে q1 q2 বাই r q বাই r। এবার এখানে এটা রান করবে যে nটা রান করবে 1 থেকে n পর্যন্ত। টোটাল ওয়ার্ক ডান যদি বের করি এইভাবে, এখানে যে কোনো আইটা যাইটা যে কোনো একটা সাফিক্স দিয়ে করতে পারবে টোটাল ওয়ার্কটা। তাহলে দেখতে পেলাম পোটেনশিয়াল এনার্জি ইউ দিয়ে লিখলাম, সেটা হচ্ছে কি তড়িৎ বিভব ইনটু চার্জ। তাহলে এটা হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি, তড়িৎ বিভব এবং আধানের মধ্যে পারস্পরিক আধানের মধ্যে সম্পর্ক। কিংবা এখানে যদি বিভব বের করি ভি, তাহলে পোটেনশিয়াল এনার্জি ইউ বাই আধান, সেটা হলো বিভব। এবারে আমরা দেখব যে তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। তড়িৎ দ্বিমেরু কি বিক্ষিপ্ত কৃতকার্য। আর দেখো দ্বিমেরুর স্থিতিশক্তি ও দ্বিমেরুর স্থিতিশক্তি। স্থিতিশক্তি তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। এটা খুব ক্যালকুলেশন দেই যে তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ দ্বিমেরুকে যদি একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তবে স্থিতিশক্তির রাশিমালাটি নির্ণয় হয়, দেখো পরীক্ষায়। তো দেখো যে তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কত কাজ করতে হচ্ছে। ধরে নাও একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এইভাবে কাজ করছে, এই ডিরেকশন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কি করছে এই ডিরেকশনে কাজ করছে। এখন একটা তড়িৎ দ্বিমেরুকে যদি রেখে দেওয়া হয় তবে আমরা জানি ওর উপর একটা টর্ক কাজ করবে, যে যার ভ্যালুটা হলো পিই সাইন থিটা। যে টর্কটাও কাজ করবে সেটা হলো পিই সাইন অফ থিটা। যদি এখন এই দ্বিমেরুটা যদি ধরে নাও যে এর সঙ্গে একটা থিটা কোণে আনত হয়ে আছে, এই যে এটা থিটা কোণ, এখানে ধরে নাও মাইনাস কিউ চার্জ, এখানে এ পয়েন্টে ধরে নাও প্লাস কিউ চার্জ, আর এখানে মাইনাস কিউ চার্জ পি পয়েন্টে রেখে থিটা কোণে আনত আছে, যার দরুন এর উপরে একটা কি কাজ করবে টর্ক কাজ করবে, সেটা হচ্ছে পি সাইন থিটা। এই টর্কের দরুন কি হবে যে এটা কি হবে যদি অ্যালাইন হয়ে যায় অ্যালং দা
ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হওয়ার চেষ্টা করবে, তখন দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কটা কি হবে? শূন্য হবে এবং বলও শূন্য হবে। কিন্তু এখন বল শূন্য কিন্তু টর্ক একটা কাজ করছে, সেটা হচ্ছে পি সাইন থিটা। এবার দ্বিমেরুটিকে ধরে নাও প্রথমে, এখন থিটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে দ্বিমেরুটি সাম্যাবস্থায় রয়েছে, তখন কোনো কাজ সেখানে সঞ্চিত নেই। এখন যদি দ্বিমেরুটি এই যে সাম্যাবস্থান এইভাবে ছিল, ধরে না সাম্যাবস্থান মানে এই অবস্থান, এবার একে এই দ্বিমেরুকে যদি থিটা কোণে বিক্ষিপ্ত করি তাহলে কি হবে? কিছু পরিমাণ কাজ করতে হবে, সেই কাজটাই তড়িৎ দ্বিমেরুতে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। সেটাকে বলবো তড়িৎ দ্বিমেরুর স্থিতি শক্তি। অর্থাৎ কি বলবো তড়িৎ দ্বিমেরুর স্থিতি শক্তি? যে কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে সাম্যাবস্থান থেকে বিচ্যুত করলে বা বিক্ষিপ্ত করলে যে পরিমাণ কাজ করতে হয়, সেই কাজটাকেই বলা হয় তড়িৎ দ্বিমেরুর স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি অফ এ ইলেকট্রিক ডাইপোল। এবার তাহলে এখন থিটা কোণে বিক্ষিপ্ত, ধরে না এখন থিটা কোণে বিক্ষিপ্ত হয়ে আছে, এবার এই তড়িৎ দ্বিমেরুটাকে আর একটু কোণ এই বরাবর সজ্জিত করছি, এরকম আর একটু কোণ বাড়িয়ে দিচ্ছি, ধরে না এই বরাবর সজ্জিত করছি, তার মানে কোণটাকে কি করে দিলাম? থিটা প্লাস যদি ডি থিটা করি, তাহলে তখন কৃতকার্য যদি বের করি, ক্ষুদ্র কৃতকার্য, তখন ডিডব্লিউ লিখবো। তাহলে ক্ষুদ্র কৃতকার্য সমান হবে এক্সটার্নাল টর্ক, ইএক্সটি দিয়ে লিখলাম, এক্সটার্নাল টর্ক, এটা দেখবো যে এক্সটার্নাল টর্ক ইনটু সরণটা কত? ডি থিটা। এবার এক্সটার্নাল টর্কের ভ্যালুটা কত? পি সাইন অফ থিটা ইনটু কি হবে? ডি থিটা। কি করলাম? যে থিটা কোণ থেকে বাড়িয়ে আমি কি করলাম? কোণটা যখন থিটা প্লাস ডি থিটা করলাম, তার মানে ক্ষুদ্র একটা সরণ ঘটালাম, সেই সরণটা কতটুকু? ডি থিটা, কৌণিক সরণটা। তাহলে কৃতকার্য ক্ষুদ্র, তার ধরুন ক্ষুদ্র কৃতকার্য ডিডব্লিউ সমান হচ্ছে পি সাইন থিটা ইনটু ডি থিটা। এখন দ্বিমেরুটাকে যদি সাম্যাবস্থান থেকে থিটা কোণে বিক্ষিপ্ত করা হয়, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুকে সাম্যাবস্থান থেকে থিটা কোণে বিক্ষিপ্ত করতে কৃতকার্য, সাম্যাবস্থান থেকে থিটা কোণে বিক্ষিপ্ত করতে কৃতকার্য বের করি। তাহলে টোটাল ওয়ার্ক ডান যখন বের করব তখন আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন অফ কি হবে? পিই সাইন অফ থিটা ইনটু ডি থিটা। এবার দেখো লিমিটটা বোঝো। সাম্যাবস্থানে তড়িৎ দ্বিমেরু এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোণ কত? 0। এবার কোণটা কত করব? থিটা, যার জন্য থিটা লিখে দিলাম। তাহলে ডিডব্লিউ এর ইন্টিগ্রেশন কি হবে? ডব্লিউ। এবারে দেখো দ্বিমেরু ভ্রামক পি কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই কনস্ট্যান্ট বেরিয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকলো? সাইন অফ থিটা ইনটু ডি থিটা। লিমিটটা কত? 0 টু থিটা। এবারে দেখো পি তো বেরিয়েই আছে, এবার সাইন থিটার ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কস থিটা। সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস অফ থিটা। এবার দেখো লিমিটটা, এবার ইন্টিগ্রেশন খতম হয়ে গেল, লিমিটটা বসিয়ে দিলাম থিটা। এবার দেখো পি ভ্যালু বসাই, যে হাইয়েস্ট লিমিট মাইনাস লোয়েস্ট, তাহলে এখানে যদি করি তাহলে মাইনাস কস অফ কি হবে? থিটা। এখানকার মাইনাস আর লোয়েস্ট লিমিট বসানোর সময় মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল কস অফ 0। এবার এটাকে যদি আমি লিখি তাহলে কত হয়ে যাবে? যে পি দেখো cos থিটার ভ্যালু কত? 1, সামনে লিখে দিলাম, তাহলে 1 মাইনাস না cos 0 এর মান 1 মাইনাস cos অফ থিটা। তাহলে এটাই হলো দ্বিমেরুতে সঞ্চিত স্থিতি শক্তি। তাহলে দ্বিমেরুতে সঞ্চিত স্থিতি শক্তি রাশিমালা পেলাম পোটেনশিয়াল এনার্জি তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত
পোটেনশিয়াল এনার্জি পেলাম যে PE 1 মাইনাস cos অফ থিটা। এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। তড়িৎ দ্বিমেরুকে থিটা কোণে সাম্যাবস্থান থেকে থিটা কোণে বিক্ষিপ্ত করার জন্য এই কৃতকার্যটা বের করলাম। এখন এখানে কিছু স্পেশাল কেস করব যেগুলো পরীক্ষায় দেয়। কিছু স্পেশাল কেস করব। দেখো নম্বর 1, এখন যদি এরকম করি যে দ্বিমেরুটাকে যদি সাম্যাবস্থান থেকে 90 ডিগ্রি কোণে ঘোরানো হয়, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি, তাহলে দ্বিমেরুটাকে তাহলে থিটা ইকুয়ালস টু 0 থেকে কি করা হবে 90 ডিগ্রি কোণে যদি ঘোরানো হয়, তবে দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তি সমান কি হয়ে যাবে PE 1 মাইনাস cos অফ 90। cos 90 এর ভ্যালু কত হয় 0, তার মানে কত হয়ে যাবে শুধুমাত্র PE। 2 নম্বর স্পেশাল কেস দেখো, এখন যদি দ্বিমেরুটাকে সাম্যাবস্থান থেকে 90 কোণে ঘুরিয়েছিলাম, এখন সাম্যাবস্থান থেকে যদি এইভাবে ঘুরিয়ে দিই, তার মানে কত অ্যাঙ্গেলে ঘোরানো হলো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিতে সাম্যাবস্থান থেকে যদি 180 ডিগ্রি কোণে ঘোরানো হয়, তাহলে দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে দেখি। তাহলে PE আমাদের ভ্যালু ছিল 1 মাইনাস cos অফ থিটা, থিটার জায়গাতে 180, তাহলে PE 1 মাইনাস cos 180 কত হয় -1 আর এখানকার মাইনাস দিয়ে +1 হয়ে যাবে, তার মানে কি হয়ে গেল 2 ইনটু PE। মনে রাখবে এটাই হচ্ছে দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তি ম্যাক্স, সর্বোচ্চ স্থিতিশক্তি 2 ইনটু PE। এখন আরেকটা কেস করব যে থিটা 1 কোণ থেকে থিটা 2 কোণে বিক্ষিপ্ত করতে। আরেকটা 3 নম্বর কেস করব, এটা 2 নম্বর কেস গেল। 3 নম্বর কেস করব কি যে থিটা কি করব, থিটা 1 থেকে থিটাকে যদি আমি থিটা 2 কোণে বিক্ষিপ্ত করি, তাহলে কত কাজ করতে হবে। আমরা দেখেছিলাম কৃতকার্য PE ইন্টিগ্রেশনের মধ্যে ছিল কি sin অফ থিটা ইনটু d থিটা, তাই না? থিটা 1 থেকে থিটা 2 কোণে বিক্ষিপ্ত করছি, তাহলে লিমিটটা বসাই যদি না ইন্টিগ্রেশন যদি এখন করি, তাহলে কত হয়ে যাবে PE, দেখো ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস cos অফ থিটা, লিমিট হচ্ছে থিটা 1 থেকে থিটা 2। এখন দেখো যদি এই মাইনাসকে তাড়িয়ে দিই, তাহলে ফার্স্ট লিমিটটা আগে বসিয়ে দিই, সেকেন্ড লিমিটটা পরে একবারই হয়ে যাবে, একবারই করে দিচ্ছি। দেখো তাহলে PE cos অফ থিটা 1 মাইনাস cos অফ থিটা 2, এটা হবে থিটা 1 থেকে। এরকম হতেই পারে যে দ্বিমেরু প্রথমে সাম্যাবস্থায় ছিল না, কোন একটা কোণ করেছিল থিটা 1, এবার থিটা 1 থেকে অপর একটা কোণ থিটা 2 করলাম, তার জন্য কত কাজ করতে হবে সেটা হলো এটা। এখন তোমাকে দিতেই পারে যে একটা তড়িৎ দ্বিমেরু প্রথমে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল, তড়িৎ দ্বিমেরুটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করতে কত কাজ করতে হবে, সেক্ষেত্রে তখন কিন্তু আমাকে এরকম করতে হবে যে PE cos থিটা 1 মাইনাস cos থিটা 2, এইভাবে করব। তৃতীয় কেস হলো, এবার তড়িৎ দ্বিমেরুর স্থিতি শক্তির পরিবর্তনটাই কি হয়, তড়িৎ দ্বিমেরুতে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত থাকে পরিবর্তনটা। এখন দেখব যে 90 ডিগ্রি অবস্থান থেকে থিটা কোণে বিক্ষিপ্ত করতে কত কাজ করতে হচ্ছে। কি বলছি 90 ডিগ্রি অবস্থান থেকে থিটা কোণে, কেন এটাকে স্পেশাল কেস হিসাবে নেওয়া হয় এর পেছনে একটু যুক্তি আছে, বলছি একটু পরে। ধরে নাও 90 ডিগ্রি অবস্থান থেকে থিটা কোণে বিক্ষিপ্ত করছি, তাহলে 90 ডিগ্রি অবস্থানে, তাহলে আবার যদি আমি ইন্টিগ্রেশন করি যে PE sin থিটা d থিটা, এটা আরেকটা কেস একটা মিস্টার দিয়ে করো, এই জায়গা থেকে কোশ্চেন হয় যে PE sin থিটা d থিটা। এখন আমি বলছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ π/2 থেকে এখন থিটা কোণে বিক্ষিপ্ত করছি, তাহলে এখন কিছু একটা স্থিতি শক্তির পরিবর্তন হবে। তাহলে সেই স্থিতি শক্তির পরিবর্তনটাকে আমি পোটেনশিয়াল এনার্জি, এটা কি করলাম থিটা কোণ মাইনাস পোটেনশিয়াল এনার্জি π/2 তে,
এইভাবে করলাম, স্থিতিশক্তির পরিবর্তনটা বের করছি। অর্থাৎ থিটা কোণ থেকে আমি কি π/2 থেকে থিটা কোণে নিয়ে এসেছি, মানে পরিবর্তন মানে কি 90 থেকে যে কোণে নিয়ে আসলাম এটা থেকে যদি এটা বিয়োগ করি তবে পরিবর্তন পাবো। তবে দেখো এখন যদি লিমিটটা বসাই, পি বেরিয়ে গেল, sin থিটার ইন্টিগ্রেশন কি cos অফ থিটা বারবার করছি, লিমিটটা কত যে π/2 থেকে থিটা। এবারে দেখো পি লিমিট বসাবো আমি, তাই তো? এবার cos অফ থিটা মাইনাস, এখানকার মাইনাস আর লিমিট ফর্মুলার মাইনাস প্লাস করে দিলাম, cos অফ কত হলো π/2, তাই তো? এবারে দেখো cos অফ π/2 মানে কত 0, তার মানে কি হয়ে গেল -pe cos অফ থিটা। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো না, p ডট ই। এবার অর্থাৎ এখন পোটেনশিয়াল এনার্জি থিটা কোণে বিক্ষিপ্ত করার জন্য 90 ডিগ্রি থিটা কোণে যখন থাকে তখন তার পোটেনশিয়াল এনার্জিটাকে প্রমাণ স্ট্যান্ডার্ড হিসাবে 0 ধরা হয়। এই জন্যই 0 হয়, জিনিসটা বোঝো যে 90 ডিগ্রি অবস্থানে যখন থিটা কোণে যখন একটা তড়িৎ দ্বিমেরু থাকে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, তখন স্থিতি শক্তিটাকে শূন্য ধরা হয়। কারণটা হলো এই, ধরে নাও তড়িৎ দ্বিমেরুটা প্লাস চার্জকে আনার জন্য, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে প্লাস চার্জকে আনার জন্য, প্লাস কিউ চার্জকে আনার জন্য একটা কাজ করতে হয়। তাহলে তড়িৎ দ্বিমেরু যখন সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে তখন সেটাকে প্রমাণ বা স্ট্যান্ডার্ড হিসাবে সেই সময় স্থিতি শক্তিটাকে 0 ধরে নেওয়া হয়। কারণটা আমি এখানে বললাম যে প্লাস কিউ চার্জকে আনার জন্য যত কাজ করতে হবে মাইনাস কিউ চার্জকে আনার জন্য তত পরিমাণে কাজ করতে হবে, কিন্তু ঋণাত্মক। এবার দুটো কাজকে যদি আমি অ্যাড করি তাহলে কি পাবো 0 বলে 90 ডিগ্রি অবস্থানে তড়িৎ দ্বিমেরুর স্থিতি শক্তিটাকে শূন্য ধরা হয়। তাহলে যে কোনো একটা কোণ যখন বলবো থিটা কোণে তখন 90 ডিগ্রি অবস্থাতে তখন এটা আমি লিখবো -p ডট ই, তাই তো? এবার তাহলে তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্যের রাশিমালা বের করলাম, কোথায় ম্যাক্সিমাম কার্য হবে, কোথায় মিনিমাম হবে, θ1 কোণ থেকে θ2 কোণে বিক্ষিপ্ত করতে কত কাজ করতে হবে, তড়িৎ দ্বিমেরুর স্থিতি শক্তির পরিবর্তন দেখলাম। এরপরে আমাদের একটা টপিক রয়েছে যে তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিশক্তি। তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিশক্তি। তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিশক্তি ব্যাপারটা কি একটু বোঝো। যেমন ধরে নাও এটা যদি ভূপৃষ্ঠ হয়, আমরা ভূপৃষ্ঠে পোটেনশিয়াল এনার্জিটা কত ধরি, কোনো বস্তু যদি ভূপৃষ্ঠে থাকে পোটেনশিয়াল এনার্জিটা কি 0, কেন পোটেনশিয়াল এনার্জি রাশিমালা আমরা জানি mgh, এই শূন্য মানে পোটেনশিয়াল এনার্জি শূন্য। এখন যদি এই বস্তুটাকে এই হাইটে যদি নিয়ে যাওয়া হয় তখন এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হয়, পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হয়, সেটা আমরা দেখেছিলাম ক্লাস 11 এ mgh। এবার এটা এই বস্তুটাকে যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে, এই বস্তুটা পোটেনশিয়াল এনার্জি কি হবে কমতে থাকবে। এবার বস্তুটা একটা কি গতি লাভ করবে। এবার বস্তু যদি গতিশীল হয় তার ধরনের একটা গতিশক্তি পাবে। অর্থাৎ এখানে কি হবে, বস্তুটাকে উপর থেকে যদি ফেলে দেওয়া হয় তবে তার পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে বা ধীরে ধীরে কমতে থাকবে, আর কাইনেটিক এনার্জি কি হবে সমপরিমাণ, যত পরিমাণ পোটেনশিয়াল এনার্জি কমবে ঠিক তত পরিমাণ কাইনেটিক এনার্জি লাভ করবে। কেন আমরা কনজারভেশন অফ এনার্জি জানি যে শক্তিকে ধ্বংস করা যায় না, এক রূপ থেকে অপর রূপে নিয়ে যেতে পারি। অনুরূপভাবে অর্থাৎ ঠিক তেমন ভাবে যে কোনো একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে যদি কোনো একটা চার্জকে ধরে নাও এই Q1 চার্জের দরুন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয়েছে, এবার Q2 অপর একটা চার্জকে যদি ছেড়ে দেওয়া হয় এবং সে যদি অবাধে মুভমেন্ট করে তার মানে অবশ্যই এখানে যখন ছিল তখন তার মধ্যে
সিস্টেমটার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত ছিল। এবার যখনই সে অবাধে মুভ করলো তখন কি হবে, সেই পোটেনশিয়াল এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হতে থাকবে। যত পরিমাণ পোটেনশিয়াল এনার্জি খরচ হবে ঠিক তত পরিমাণ কাইনেটিক এনার্জি ও গেইন করবে, অর্থাৎ অর্জন করবে। তো এখন ধরে নিলাম যে কোন একটা চার্জ কিউ কে যদি ভি বিভবে যদি রেখে দেওয়া হয় তবে তার পোটেনশিয়াল এনার্জি কত থাকবে, যে আমরা জানি কিউ ইনটু ভি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবার সে যদি অবাধে গতিশীল হয় তবে সে কি করবে, এই পোটেনশিয়াল এনার্জিটা খরচ করে একটা কাইনেটিক এনার্জি পাবে। তার মানে আমরা কাইনেটিক এনার্জি সমানই লিখে দিতে পারবো এই পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ কিউ ইনটু ভি, তাই তো। এখন আমি ধরে নিলাম যে প্রাথমিক গতিবেগটা বস্তু কণাটার v1 ছিল আর অন্তিম গতিবেগটা v2। তাহলে সেক্ষেত্রে গতিশক্তির কত পরিবর্তন হবে, যে হাফ গতিশক্তির রাশিমালা জানি mv স্কয়ার, তাহলে অন্তিমটা হচ্ছে v2, তাহলে হাফ mv2 স্কয়ার মাইনাস হাফ mv1 স্কয়ার সমানই হলো কিউ ইন ভি। স্পেশাল কেস হিসাবে যদি ধরি যে বস্তু কণার প্রাথমিক বেগটা যদি 0 ধরতাম, বস্তু কণার প্রাথমিক v1 সমান যদি 0 ধরি তাহলে এই টার্মটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর অন্তিম বেগ বস্তু কণার অন্তিম বেগ, যেহেতু দুটো এখন বেগ নেই তাই আমি এটাকে v দিয়ে লিখে দিলাম, v ধরলাম, অন্তিম বেগটা v, তাহলে কি হয়ে যাবে হাফ mv স্কয়ার সমান হবে q ইনটু v। তাহলে এখান থেকে যদি ভেলোসিটি বের করি v, তাহলে কি হবে 2qv বাই এখানে m, এটা স্কয়ার যদি তুলে দিই এখানে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তার মানে গতিবেগটা কি হবে বস্তু কণাটা, যে 2q ইনটু v, 2qv বাই m। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে অনেক ছোট ছোট কোশ্চেন জিজ্ঞাসা আছে আমাদের, যে আমরা বস্তু কণা দ্বারা অর্জিত গতিবেগ v সমান কি পেলাম, রুট ওভার 2qv বাই m। এখন তাহলে মানে ভেলোসিটি কি হচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দা রুট m, অর্থাৎ এই যে এখন এরকম তোমাকে কোশ্চেন করতেই পারে যে একই একটা ইলেকট্রন আর একটা প্রোটন ধরে নাও, একটা ইলেকট্রন আর একটা প্রোটনকে একই বিভবে ছেড়ে দেওয়া হলো, কোনটি বেশি গতিবেগ লাভ করবে। তাহলে দেখতে পাচ্ছ, তোমরা জানো যে ইলেকট্রনের মাস কম হয় বলে এ বেশি গতিবেগ অর্জন করবে, প্রোটনের মাস বেশি হয় বলে কম গতিবেগ অর্জন করবে। এরকম হয়তো ইলেকট্রন প্রোটন বললাম, হয়তো আলফা পার্টিকেল দিয়ে দিল, তাহলে যে কোনো চার্জ পার্টিকেলের মাসের সঙ্গে আমরা দেখলাম এটা 1/√m অনুযায়ী পরিবর্তিত হয়। এবার এই যে পোটেনশিয়াল এনার্জি এর উপরে অঙ্ক দেবে পরীক্ষায়, হয়তো বললো যে কোনো একটা ইলেকট্রনকে 300 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে চালনা করা হলো, ইলেকট্রন দ্বারা অর্জিত গতিবেগ কত, তাহলে সেই গতিবেগের রাশিমালা 2q, ইলেকট্রনের চার্জ বসিয়ে দিলাম, কত বিভবে পাঠানো হলো, ইলেকট্রনের মাস বসিয়ে দিলাম, গতিবেগ পেয়ে দিলাম। 11 এর সঙ্গে রিলেট করে অঙ্ক দিতে পারি, যে s সমান ut প্লাস হাফ at স্কয়ার, ওই রিলেট করেও কিছু অঙ্ক আছে তোমাদের প্রবলেমে আমি দেখিয়ে দেব। এই হলো থিওরেমটা। এবার এই যে গতিবেগ সংক্রান্ত আলোচনা, এটা আরেকটা এখানে আমি ইউনিট পড়ব, সেটা হচ্ছে ইলেকট্রন, বিশেষ করে এগুলা কি হয় পারমাণবিক এবং নিউক্লিয় অর্থাৎ নিউক্লিয়ার ফিজিক্সে আর অ্যাটমিক ফিজিক্সে এটা বেশি ইউজ হয়। এবার একটা খুব ইম্পর্টেন্ট ইউনিট সম্পর্কে, যে স্থিতিশক্তি বা এনার্জি ইউনিট সম্পর্কে পরিচয় নেব, যে ইউনিটটা আমাদের কোয়ান্টাম মেকানিক্স যখন করব, কোয়ান্টাম মেকানিক্স তখন খুব কাজে লাগবে, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট অর্থাৎ টোটাল মডার্ন ফিজিক্সে এই ইউনিটটা কাজে লাগবে, এনার্জি ইউনিটে। ইলেকট্রন ভোল্ট বি কি, যে একটা ইলেকট্রন বা ইলেকট্রনের সম আধান বিশিষ্ট কোনো একটা পার্টিকেলকে বা বস্তু কণাকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে পাঠানো হলে সেটি যে শক্তি অর্জন করে
তাকেই বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট বা 1 ইভি। যখন কোয়ান্টাম মেকানিক্স পড়ব তখন এরকম করে সংজ্ঞাটা ডেফিনেশন থাকবে যে একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যাওয়ার সময় সে যত পরিমাণ গতিশক্তি সেটির যত পরিমাণ বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাকেই বলা হয় 1 ইভি। কেন বলা হয় যে ধরে নাও এখানে এখন পটেনশিয়ালটা যদি পজিটিভ যদি খেলা হয়, কেন বৃদ্ধি বা হ্রাস পায় কথাটা বলছি। এবার এখানে একটা ইলেকট্রনের চার্জ কি হয়, নেগেটিভ হয়। ইলেকট্রনকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ইলেকট্রন কি হবে, পজিটিভ পটেনশিয়াল দ্বারা কি হবে, আকর্ষিত হবে, যার দরুন ওর কাইনেটিক এনার্জিটা, ভেলোসিটিটা বাড়বে, কাইনেটিক এনার্জি কি হবে, বৃদ্ধি পাবে। আবার যদি এরকম করে দিতাম যে এখানে পটেনশিয়ালটা নেগেটিভ করে দিতাম, এবার যদি ইলেকট্রনকে ছাড়া হতো তবে কি করত, এই নেগেটিভ পটেনশিয়াল কি করত, নেগেটিভ চার্জকে রিপালশন করত, বিকর্ষণ করত। তার মানে ওর গতিবেগটা হ্রাস পেত, কাইনেটিক এনার্জি হ্রাস পেত। ওই জন্য বলা হয় যে একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যাওয়ার সময় গতিশক্তি যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায় তাকেই বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট বা 1 ইভি। তাহলে 1 ইভি সমান আমরা লিখতে পারছি যে একটা ইলেকট্রনের আধান ইনটু 1 ভোল্ট। একটি ইলেকট্রনের আধান, খুব কাজে লাগবে আমাদের, আধান ইনটু 1 ভোল্ট। 1 ভোল্ট। চলো এবার একটা ইলেকট্রনের আধান যদি সিজিএস ইউনিটে বসাও তাহলে কত হবে, যে 4.8 ইনটু 10 টু দা পাওয়ার মাইনাস 10 ইএসইউ। ইএসইউ লিখে দিলে চলবে না, কি লিখতে হবে, আধান অবশ্যই, ইনটু সিজিএস ইউনিটে করছি। 1 ভোল্ট সমান আমরা সম্পর্ক বের করেছি 1/300। 1/300 কি লিখবো, ইএসইউ। কি লিখতে হবে অবশ্যই পাশে, বিভব। এবারে দেখো কত হচ্ছে, দেখো তো এটা এই 3 দিয়ে যদি ভাগ করে দিই 300 হলো 48, 3 1 কে 3, 1 চলে গেল, 3 6 18, মানে 1.6 ইনটু 10 টু দা পাওয়ার। দেখো এই দুটো শূন্য উপরে উঠবে, উপরে যদি ওঠে তাহলে কি হয়ে যাবে, -12। তাহলে এটা সিজিএস ইউনিটে করলাম, তাহলে এটা কি হয়ে যাবে তখন, আর 1 ইভি সমান হয়ে গেল 1.6 ইনটু 10 টু দা পাওয়ার -12 আর। এবার এটাকে যদি জুলে করতে যাই তাহলে আমরা তো এই সম্পর্কটা জানি যে 1 জুল ইকুয়ালস টু 10 টু দা পাওয়ার 7 আর, তাই না। 1 জুল সমান, তাহলে 1 আর সমান কি লিখতে পারবো, 1 বাই এটা। তার মানে 1 ইভি সমান কি লিখবো এবার, যে 1.6 ইনটু 10 টু দা পাওয়ার, যদি নিচে বসাই এবার 1 আর মনে মনে এখানে যদি গুণ করি 1 আর, তাহলে 1 আর সমান কি বসাবো, 1/10 টু দা পাওয়ার 7 জুল। এবার 7টা যদি উপরে যায় তাহলে মাইনাস হবে, তাহলে 12 আর 7 কত হয়ে যাচ্ছে, 19। তাহলে এককটা কি বসাবো, জুল। তার মানে একসঙ্গে যদি সম্পর্ক লিখি তাহলে 1 ইভি সমান হলো 1.6 ইনটু 10 টু দা পাওয়ার -12 ইআরজি সমান 1.6 ইনটু 10 টু দা পাওয়ার -19 জুল। 19 জুল। তাহলে দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু দেখো, আর প্রথমে এভাবেও করতে পারতাম যে 1 ইভি সমান একটা ইলেকট্রনের আধান 1.6 সিজিএস এসআই ইউনিটে ইনটু 10 টু দা পাওয়ার -19 কুলম্ব ইনটু 1 ভোল্ট, এভাবে করতে পারতাম। তাহলে 1.6 ইনটু 10 টু দা পাওয়ার -19 কুলম্ব ইনটু ভোল্ট মানে কি, জুল, ছোট কার্য। তার মানে এটাও করতে পারবো 1 ইভি সমান। এবার এটাকে যদি আজ করতে হয় আবার এটা হয়ে যাবে, তাহলে তিনটের মধ্যে আমরা রিলেশন তৈরি করে দিলাম, খুব কাজে লাগবে আমাদের অঙ্ক করার সময়। এবার ইলেকট্রন ভোল্টটা কিছু কার্যে কিংবা শক্তির খুব ছোট ইউনিট বলে এর কিছু গুণনীয়ককে না গুণিতককে একক হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ 1 কিলো ইলেকট্রন ভোল্ট ব্যবহার করা হয়। 1 কিলো ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 10 টু দা পাওয়ার 3 ইলেকট্রন ভোল্ট, কিংবা 1 মেগা ইলেকট্রন ভোল্ট খুব ইউজ হয়, যে 10 টু দা পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট, কিংবা 1 গিগা ইলেকট্রন ভোল্ট 10 টু দা পাওয়ার 9 ইলেকট্রন ভোল্ট, এভাবে ইউজ হয়।
এককগুলো। তাহলে ইলেকট্রন ভোল্ট কি, ইলেকট্রন ভোল্টের সিজিএস একক, এসআই একক, এই সম্পর্কগুলি হলো। এবার বলেছিলাম পড়ার শুরুতে যে একটা মাত্র টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্যই বলছি যে খুব কনসেপচুয়াল, এখান থেকে ম্যাথ দেয়। সেই ম্যাথগুলো আমি একটু তোমাদের দাগিয়ে দিচ্ছি, আগে দাগিয়ে নাও। এর যেটাতে প্রবলেম মনে হবে আমি দেখব, সেটা আবার আমি বুঝিয়ে পারিয়ে দেব। দেখো দাগাও তো পেজ নাম্বার 98, 98 পেজে 1 নম্বর অঙ্কটা দাগাও। 2 দাগাও। 3 এখনই বললাম যে ভি সমান √2q v/m। তারপরে 4 দাগাও ভালো করে, 4 ভালো করে। 5 দাগাও। 6 খুবই ভালো করে, 6। 7 দাগাও, 8ও দাগাতে পারো। তারপরে এই দিক থেকে 12 দাগের অঙ্কটা খুবই ভিভিআই, যখন আমরা ধারকত্ব করাবো তখনও খুব কাজে লাগবে এই কনসেপ্টটা। 12। 13 দাগাও। 14, 13 14 হলো 13 14। তারপরে 16 দাগেরটা দাগাও যে পি কৃতকার্য সমান পি 1 - cos থিটা, পোটেনশিয়াল এনার্জি। এই অঙ্কগুলো তোমরা দেখো। আর একটা টপিক আমাদের থেকে গেল, সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল। নেক্সট দিন আমরা ওটা পড়িয়ে দেবো। তার আগে তোমাদের কি করতে হবে, এই প্রবলেমগুলো, অঙ্কগুলোকে ঠিকঠাক ঢেকে ঢেকে করার চেষ্টা করবে। বইয়ে লেখা আছে তার মানে ওটা ভাবতে হবে না যে ঠিক আছে, নিজের মনের সঙ্গে মিল করে অঙ্কগুলো করার চেষ্টা করবে। দিয়ে নেক্সট দিন যেখানে অসুবিধা হবে আবার সেই জিনিসটা আলোচনা করবো। তো ঠিক আছে, আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।